আসসালামু আলাইকুম প্রত্যেককে। রাসায়নিক বন্ধনের 5 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। রাসায়নিক বন্ধনের 4 নম্বর লেকচার পর্যন্ত আমরা আয়নিক বন্ধন জিনিসটা কি এটা শিখছিলাম। আজকে থেকে আমাদের আয়নিক বন্ধনের পরের পার্টটা শুরু হবে। আয়নিক বন্ধনের পরের পার্টটা আছে আমাদের সমযোজী বন্ধন। রাসায়নিক বন্ধনের 5টা বন্ধন আমরা দেখছিলাম, কি কি সেটা ছিল আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন এবং ধাতব বন্ধন। এর মধ্যে আমি বলছিলাম আমাদের সিলেবাসে আছে 3টা। কোনটা কোনটা? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। কিন্তু যখন আমি সমযোজী বন্ধন পড়াবো তখন তোমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন ধাতব বন্ধন আছে হাইড্রোজেন বন্ধন। এই 2টা বন্ধনও তোমাদের এখানে পড়িয়ে দেবো, সে কথাটা বলছিলাম। তো আসো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাস আমরা শুরু করি। দেখো আজকে আমরা শুরু করতেছি কি সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। দেখো সমযোজী বন্ধনটা কি এই জিনিসটা যদি একটু বলি, আমরা দেখছিলাম আয়নিক বন্ধনে কি কি লাগে, একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন। ক্যাটায়ন এবং অ্যানায়ন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি করে আয়নিক বন্ধন গঠন করে। এখন কথা হচ্ছে সমযোজী বন্ধন গঠন করে কারা? সমযোজী বন্ধন গঠন করে শুধু অ্যানায়নরা। কি বললাম? শুধু অ্যানায়নরা সমযোজী বন্ধন গঠন করে। এখন তাইলে অ্যানায়ন গঠন করে কারা? পর্যায় সারণীর অধাতব মৌলগুলো অ্যানায়ন গঠন করে। এবং অধাতব মৌল কারা? যাদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 5টি 6টি অথবা 7টি ইলেকট্রন থাকে, কিছু কিছু ক্ষেত্রে 4টি থাকলেও সেটাকে আমরা অ্যানায়ন বলে থাকি। ঠিক আছে? তো দেখো সমযোজী বন্ধনের সঙ্গে যদি তাহলে আমি কি বলি, দেখো অধাতব, আচ্ছা একটা কথা তোমরা দেখো, অধাতব পরমাণু সমূহ কি বললাম? অধাতব পরমাণু, তাই না? এই অধাতব পরমাণু সর্বশেষ কত ইলেকট্রন কয়টা থাকে বললাম? 5, 6 এবং 7। তাহলে এই যদি 5, 6 এবং 7টা থাকে তাহলে এরা তো ইলেকট্রন গ্রহণ করে, এটা তো ইলেকট্রন ত্যাগ করে না। তাহলে দুইজনে যদি গ্রহণ করে তাহলে এরা পাবে কই থেকে? এটা তোমাদের মনে প্রশ্ন না? তাহলে এখানে অপশন কি? গ্রহণ আমরা পড়ছিলাম কি বন্ধন গঠনের জন্য ইলেকট্রন গ্রহণ, ত্যাগ অথবা কি করতে হবে? শেয়ার করতে হবে। মনে আছে কি তোমাদের? বন্ধনের সময় এই কথাগুলো বলছিলাম যে ইলেকট্রন গ্রহণ, ত্যাগ অথবা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। তাইলে এরা কি করবে? দেখো এরা যেহেতু উভয়েই গ্রহণ করতে চায় বাট ত্যাগ করার কোনো এখানে মৌল নাই, যার কারণে এরা কি করবে? শেয়ার করবে একে অপরের সাথে। কিভাবে শেয়ার করবে সেটা যদি একটু বলি, দেখো প্রথমে যদি একটা উদাহরণ দেখাই, সেটা হচ্ছে NH3 যৌগটা সবাই দেখছো তাই না? এই যৌগটা কিন্তু আমরা সবাই দেখছি। এই যে যৌগটাতে দেখো, এই যৌগটাতে নাইট্রোজেন একটা অধাতু, হাইড্রোজেনও কি একটা অধাতু। কি বললাম? 2টা অধাতব পরমাণু কি করে আমি বলছিলাম সমযোজী বন্ধনে 2টা অধাতব পরমাণু অংশগ্রহণ করে। তাহলে এখানে নাইট্রোজেন একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু, এই 2টা অধাতু কি করছে? সমযোজী বন্ধনে অংশগ্রহণ করছে। তাহলে তোমাদের এখন প্রশ্ন আসতেই পারে, আমি তো বলছিলাম গ্রুপ 1 এবং 2 এর মৌলগুলা ধাতব পরমাণু, তাহলে হাইড্রোজেন 1 নম্বর গ্রুপের, তাহলে এটা আমি অধাতু বলতেছি কেন? আমি তোমাদের এই কথাটা বলছিলাম যে হাইড্রোজেন কখনো ধাতু কখনো অধাতু হিসেবে না, ধাতু অধাতু না, কখনো ক্যাটায়ন কখনো অ্যানায়ন হিসেবে কাজ করে। আর এখানে একটু মনে রাখবা গ্রুপ 1 সব মৌল ধাতু নয়, হাইড্রোজেনটা অধাতু। হাইড্রোজেন ব্যতীত গ্রুপ 1 এবং 2 এর সব মৌল ধাতু। ঠিক আছে? তাহলে দেখো এখানে নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাসটা দেখাই, নাইট্রোজেন প্রথম কক্ষপথে থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকে কয়টা? 4, 5, 6, তাই না? না 6টা না, নাইট্রোজেনের থাকবে 5টা। তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকলো? 5টা। তাহলে নাইট্রোজেনের 5টা আছে এবং হাইড্রোজেনের কয়টা থাকে? এখানে যদি আমি একটা হাইড্রোজেন দেই, হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন থাকে? একটা থাকে। দেখো অষ্টক পূরণের জন্য নাইট্রোজেনের কয়টা প্রয়োজন? ঘাটতিটা আমি যদি লাল কালি দিয়ে দেখাই, নাইট্রোজেনের 3টা প্রয়োজন, হাইড্রোজেনের একটা প্রয়োজন। দুইজনে কি করতেছে? দুইজনে ইলেকট্রন চাচ্ছে, মানে এরা দুইজনে ইলেকট্রনের
অভাব ফিল করতেছে, মানে এদের দেখো এরও ইলেকট্রন বেশি নাই, এরও ইলেকট্রন বেশি নাই, দুইজনেরই কি আছে, কম আছে। এর অষ্টক পূরণের জন্য বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ধারণের মানে সম্পূর্ণ নিতে ইলেকট্রন আরও একটা ইলেকট্রন লাগবে। আর এখানে যদি আমি নাইট্রোজেনের কথা বলি, নাইট্রোজেনের কয়টা লাগবে, একটা, দুইটা, তিনটা। তো এদেরকে দেওয়ার কেউ নাই, এদেরকে দান করবে এরকম কেউ এখানে নাই, তাই বলে কি এরা অস্থিতিশীল থাকবে, থাকবে না। যখন দেখলো এদের দান করার কেউ নাই, তখন এরা কি করলো, এরা নিজে নিজেই সিদ্ধান্ত নিল যে কারো থেকে এরা দান করার অপেক্ষায় আর থাকবে না, এরা কি করবে, একজনেরটা আরেকজনের সাথে শেয়ার করবে। কিভাবে শেয়ার করবে দেখো, এখানে তো হাইড্রোজেনের একটা আছে তাই না, এই হাইড্রোজেন কি করলো, এই যে নাইট্রোজেনের একটা যে ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনের সাথে তার ইলেকট্রনটা শেয়ার করলো। তাহলে এখানে দেখো তো কি হলো, নাইট্রোজেনের এখানে ইলেকট্রন কয়টা হলো, যখন শেয়ার করবে দেখো, যখন শেয়ার করবে তখন এই শেয়ারকৃত ইলেকট্রন দুইটা, শেয়ার করার পরে শেয়ারকৃত ইলেকট্রন দুইটা হাইড্রোজেনেরও থাকবে, নাইট্রোজেনেরও থাকবে। যেহেতু শেয়ার করছে, দেখো তুমি আর তোমার ফ্রেন্ড শেয়ারে একটা গাইড কিনছো, তার মানে গাইডের মালিক কে, তুমিও গাইডের মালিক, তোমার ফ্রেন্ডও গাইডের মালিক। ঠিক সেই রকম হাইড্রোজেন এবং নাইট্রোজেন একে অপরের ইলেকট্রন যখন পরস্পরের সাথে শেয়ার করলো, তখন এই দুইটা ইলেকট্রন নাইট্রোজেনেরও থাকলো, হাইড্রোজেনেরও থাকলো। যখন তারা দেখলো এরকম একটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করার কারণে নাইট্রোজেনের ইলেকট্রন একটা বাড়লো, তখন কি করলো, আরও এখানে দুইটা হাইড্রোজেন যুক্ত হলো। তাহলে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে দেখো তো এখানে আরো কয়টা ইলেকট্রন নিয়ে আসলো, এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এখানে হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন। তাহলে দেখো তো মহরটা এখানে হাইড্রোজেনের বন্ধন গঠনের পরে হাইড্রোজেনের কয়টা এখানে আসলো, হাইড্রোজেনের তিনটা আসলো, প্রত্যেকটা ইলেকট্রন কয়টা করে হয়েছে, দুইটা, মোটে 6টা ইলেকট্রন। এখন এখানে 6টা যদি আমি তোমাদের না বলি, এখানেই দেখাই, তিনটা হাইড্রোজেনই তো তাই না, একটা, দুইটা, তিনটা হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন মিলে কি গঠন করলো, NH3 একটা যৌগ গঠন করলো, তাই কি না, NH3 একটা যৌগ গঠন করলো। এখন দেখো হাইড্রোজেন এবং নাইট্রোজেন পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ার করলো, শেয়ারের ফলে হাইড্রোজেনের একটার জায়গায় দুইটা ইলেকট্রন হলো, এই হাইড্রোজেনের একটার জায়গায় দুইটা হলো, এবং এই হাইড্রোজেনেরও একটার জায়গায় দুইটা ইলেকট্রন হলো। একইভাবে কি হলো দেখো, নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন ছিল, এখানে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনও ইলেকট্রন শেয়ার করার কারণে নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হলো। তাহলে দেখা গেল কি হাইড্রোজেন এবং নাইট্রোজেন উভয়েরই অষ্টক পূরণ হলো। এখানে একটা প্রশ্ন আমার অফলাইনের স্টুডেন্ট কোশ্চেন করছিল যে স্যার হাইড্রোজেনের তো সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, তাহলে আমি বারবার হাইড্রোজেনের কেন অষ্টক পূরণ করে বলতেছি। সর্বশেষ কক্ষপথে হাইড্রোজেনের দুইটা মানে প্রথম কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি, 2টি, আর সর্বশেষ কক্ষপথে এই 2টি ইলেকট্রন থাকলেও হাইড্রোজেনের এটাকে সর্বশেষ কক্ষপথে যদি 2টি ইলেকট্রন থাকে সেটাকে আমরা অষ্টক পূরণও বলতে পারি। ঠিক আছে, শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রেই যদি শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে তাহলে সেটাকে আমরা অষ্টক পূরণও বলতে পারি। তাহলে দেখো এখানে কি হলো, এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এক ধরনের যৌগ গঠন করলো, আর এই যৌগতে এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হলো সেটাকে আমরা কি বলি, সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধনের সংজ্ঞাটা যদি আমি তোমাদেরকে লিখে দেই, সংজ্ঞাটা কি হবে দেখো, যে রাসায়নিক বন্ধনে, তাহলে 2 বা ততোধিক না, 2 বা যে রাসায়নিক বন্ধনে 2 বা ততোধিক কি মৌল যুক্ত হয়েছে, ধাতব মৌল না অধাতব মৌল, অধাতব মৌল তাই না, তাহলে অধাতব পরমাণু, যে রাসায়নিক বন্ধনে 2 বা ততোধিক অধাতব পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো যে রাসায়নিক বন্ধনে 2 বা ততোধিক অধাতব পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে তাকে
সমযোজী বন্ধন বলে, বা সেই বন্ধনকে সমযোজী বন্ধন বলে। কারণ দেখো এখানে কি নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুইটাই অধাতব পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করছে, করে একটা বন্ধন গঠন করছে, আর এই বন্ধনটাকে আমরা বলতেছি কি সমযোজী বন্ধন। আমি যদি তোমাদেরকে এখানে নাম মুছে আরেকটা উদাহরণ দেখাই, দেখো অক্সিজেন এবং অক্সিজেন যদি দেখাই, এটা তো অক্সিজেন অণুর সংকেত আমরা সবাই জানি, তাই না? O2 কি অক্সিজেন অণুর সংকেত। আর একটু বড় করে দেখাই, O2 হচ্ছে অক্সিজেন অণুর সংকেত। এই বন্ধনে কি হয় দেখো, অক্সিজেনের এখানে ধরো যে অক্সিজেনের এটা নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে থাকে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকে কয়টা ইলেকট্রন? দ্বিতীয় কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে, তাই না? 6টা ইলেকট্রন। এপাশে আরেকটা অক্সিজেন পরমাণু নিলাম, এটাতে কয়টা থাকবে? 2টা ইলেকট্রন। আর পরের কক্ষপথে কয়টা থাকবে? পরের কক্ষপথে থাকবে 6টা ইলেকট্রন। সেম ভাবেই দেখো অক্সিজেনের বন্ধনের ক্ষেত্রে এখানে একটু চিত্রটা যদি দেখো, এখানে কি হয়েছে দেখো, 4টা ইলেকট্রন এক জায়গায় আছে। তোমাদের কাছে এই চিত্রতে দেখো আমরা যে কক্ষপথ দিছি, কক্ষপথের উপরে ইলেকট্রন দিছি, কিন্তু এখানে দেখো একটার উপর আর একটা ওভারল্যাপ করে দিয়ে এখানে 2টা দিছি, এখানে 2টা দিছি। তার মানে কি এখানে যেটুকু ইলেকট্রন তারা শেয়ার করছে, এখানে এই যে এই পার্টটুকু তারা শেয়ার করছে, কি করছে? এই পার্টটুকু শেয়ার করছে। তাহলে এখানে মোটে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন। তাহলে দেখো এইটার ক্ষেত্রে, এই পাশের এইটার ক্ষেত্রে দেখো এই 4টা, আর এখানে মোটে কয়টা আছে? এখানে আমি একটু বেশি দিয়ে ফেলছি, এখানে এটা হবে না, হ্যাঁ, মানে হিসাব করতে করতে এখানে আমি 8টা একবার দিয়ে ফেলছি। দেখো এখানে অক্সিজেনের স্বাভাবিকভাবে কয়টা? 2, 2 এ 4, আর এই 2টা মিলে এই অক্সিজেনের 6টা, আর এই অক্সিজেনের এই 2টা গেল। তাহলে মোটে এখানে কয়টা হলো? 4টা, এবং 2টা কয়টা হলো? 6টা। এ পাশে দেখো এখানে 4টা এবং এই 2টা, এই 2টা কয়টা হলো? 8টা। সরি, এখানে 4, 2, 6 আর 2, 8, এখানে আবার 4, 2, 6 আর 2, 8। তাহলে দেখো 2টা অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন গ্রহণ করলো। এই যে 8টা ইলেকট্রন হইলো, যার ফলে তারা অষ্টক পূরণ করলো এবং স্থিতিশীল হলো। স্থিতিশীল হওয়ার কারণে তারা কি হলো দেখো, নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো। আর এই ইলেকট্রন বিন্যাস লাভের জন্য তাদেরকে কি করতে হয়েছে? ইলেকট্রন শেয়ার করতে হয়েছে, এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আমরা কি বলি? সমযোজী বন্ধন। ঠিক আছে, আশা করি জিনিসটা তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। দেখো আরো একটা যদি উদাহরণ দেখায়, আরো দুই একটা উদাহরণ দেখায়, সেটা হচ্ছে যে CH4। এই যৌগটার নাম তোমরা অনেকেই শুনছো, এটার নাম মিথেন। এখানে দেখো কি কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি দেখায়, কার্বন 1, 2, তাহলে কার্বনের কয়টা ইলেকট্রন? সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন। কারণ কি কার্বনের ইলেকট্রন সংখ্যা 6, এটা আমরা সবাই জানি। এর সাথে কি আছে? হাইড্রোজেন আছে। কয়টা আছে? 4টা। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে এর 4 হাতে 4টা কি হবে? 4টা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে দেখো এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, 4টা হাইড্রোজেন আমি এখানে দিলাম। তাহলে দেখো তো এখানে কি হলো, এখানে 4টা হাইড্রোজেন কি করলো? 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রন কার্বনের সাথে শেয়ার করার ফলে প্রত্যেকটা হাইড্রোজেনের 2টা করে ইলেকট্রন হয়েছে। পাশাপাশি কার্বনেরও সর্বশেষ কক্ষপথে কয়টা হয়েছে? 8টা ইলেকট্রন হয়েছে। তার মানে এখানে কি ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যেহেতু বন্ধনটা গঠিত হয়েছে, তার মানে এটা কোন বন্ধন? সমযোজী বন্ধন। তোমরা সবাই আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো আশা করি সমযোজী বন্ধন জিনিসটা কি এটা তোমরা বুঝতে পারছো। এখন একটা জিনিস বলি, দেখো সমযোজী বন্ধনে কি হচ্ছে, যে 2টা পরমাণু বন্ধনে অংশগ্রহণ করতেছে, আবার বোঝো ভালো করে, সমযোজী বন্ধনে যে 2টা পরমাণু বন্ধনে অংশগ্রহণ করতেছে, যেমন কি নাইট্রোজেন ও হাইড্রোজেন তো এই বন্ধনে অংশগ্রহণ করছে, তাই না? এটাতে তো নাইট্রোজেন এবং হাইড্রোজেনে অংশগ্রহণ করছে। এটাতে দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন উভয়েই বন্ধন গঠন করছে। কিভাবে? উভয়ই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এখানে কি এরকম হয়েছে যে একজন ইলেকট্রন দিছে আর 2জনই সুবিধা নিচ্ছে, এরকম কি হচ্ছে? এরকম কি হয়েছে?
যে ধরো যে শুধু হাইড্রোজেনই দিছে, নাইট্রোজেন শুধু নিচে, এরকম কি? এরকম কিন্তু না। হাইড্রোজেন একটা দিছে, একটা নিচে, মানে কি দুইটা মিলে শেয়ার করছে। নাইট্রোজেনও একটা দিছে, একটা নিচে, কিছু দিছে কিছু নিচে, এইভাবে যে বন্ধনটা গঠিত হয়েছে এটাকে আমরা সমযোজী বন্ধন বলছি। এখন আসো, তোমাদেরকে আমি আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। কি বলছিলাম? সন্নিবেশ সমযোজী বন্ধন। ওই জিনিসটা একটু যদি বুঝাই তাহলে দেখো, এখানে কিভাবে বন্ধন গঠিত হয়। NH3 নয়, NH3 দেই, অ্যামোনিয়া, আর হচ্ছে BF3, ঠিক আছে। এখানে দেখো নাইট্রোজেনের একটা লন পেয়ার ইলেকট্রন থাকে। আসলে সন্নিবেশ সমযোজী বন্ধনটা তোমাদেরকে আমি বুঝাইতে চাইনি, বাট মনে হলো একটু বলা দরকার বলি এখানে, কারণ লন পেয়ার ইলেকট্রন এগুলো অনেক ব্যাপার আসে, যে ব্যাপারগুলো তোমাদের আসলে নাই। দেখো এই দুইটা মিলে কি গঠন করে? এই দুইটা মিলে একটা যৌগ গঠন করে, মানে এই দুইটা থেকে কি যৌগটা হয়, আমি এখানে আরো চিহ্ন দিলাম না, এখানে একটা দাগ দিয়ে রাখলাম। হ্যাঁ, দেখো এখান থেকে কি হবে, এখানে যদি একটু লিখি NH3, এখানে অ্যারো হবে। হ্যাঁ, BF3, এই পুরোটা কিন্তু একটা যৌগ। এটা একটা সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন দেখো সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি। এই যে বোরন BF3 যেটা আছে এবং NH3 যে লন পেয়ার ইলেকট্রনটা আছে, এই লন পেয়ার ইলেকট্রনটা BF3 কে দান করে দিবে। দান করে দেওয়ার ফলে এই দুইটা মিলে একটা যৌগ গঠন করবে। তাহলে দেখো তোমাদেরকে যদি আমি সোজা কথায় একটু বলে দেই, সেটা হচ্ছে যে সমযোজী বন্ধনে, কি বললাম, যে সমযোজী বন্ধনে একজন ইলেকট্রন শুধু দান করবে এবং অন্যজন ইলেকট্রন গ্রহণ করবে, এবং এই দান এবং গ্রহণের মাধ্যমে বন্ধন গঠন করবে, তাকে আমরা কি বলবো? সন্নিবেশ সমযোজী বন্ধন। যেমন দেখো, অত কঠিনভাবে না বোঝাই, যদি একটু সহজভাবে বোঝাই, এখানে A প্লাস বি, কি বললাম, A প্লাস বি যৌগ গঠন করে, এখানে তো অ্যারো চিহ্ন আসলে দিলে তোমাদেরকে বোঝাবো না। সন্নিবেশ সমযোজী বন্ধনে মাঝখানে এরকম অ্যারো চিহ্ন দিতে হয়। হ্যাঁ, কেন অ্যারো চিহ্ন দিতে হয় সেটা বলতেছি। তাহলে A প্লাস বি, এখানে দেখো ধরো যে দুইটা ইলেকট্রন আছে, A এবং B বন্ধনে অংশগ্রহণ করছে, এখানে এটা থাক, এভাবে বুঝে দিই। A এবং B বন্ধনে অংশগ্রহণ করতেছে, তার মানে কি, এখানে দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বন্ধনের মধ্যেও কি দুইটা ইলেকট্রন আছে না? দুইটা ইলেকট্রন, এটা মাঝখানে বন্ধন করে নিছে, ইলেকট্রন বুঝাইলাম। নাইট্রোজেন এবং হাইড্রোজেন কি করছে দেখো তো, এটা ভাগ চিহ্ন মনে করো না, ইলেকট্রনকে ক্রস অথবা ডট চিহ্ন দিয়ে বোঝানো, আমি ক্রস চিহ্ন দিয়ে বুঝাচ্ছি। দেখো এখানে নাইট্রোজেন একটা ইলেকট্রন দিছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছে, দিয়ে দুইটা মিলে একটা বন্ধন তৈরি করছে। কিন্তু এখানে দেখো এই যে বন্ধনটা আসছে, এই বন্ধনের দুইটা ইলেকট্রনই A অথবা B, যে কোনো একজন দিবে, দিলে শুধু এই দিবে অথবা শুধু বি দিবে। যে কোনো একজন ইলেকট্রন দেওয়ার মাধ্যমে যে বন্ধনটা গঠন করবে তাকে আমরা বলবো সন্নিবেশ সমযোজী বন্ধন। এই বন্ধনে যে দিবে, মানে যে ইলেকট্রনটা দিবে সেটাকে কি হবে? দাতা হবে। আর যে গ্রহণ করবে তাকে কি বলা হবে? গ্রহিতা বলা হবে। আর যে দিবে সেই দাতাকে আমরা বলি লিগ্যান্ড। কি বলি? লিগ্যান্ড, LIGAND। তাহলে দাতা পরমাণুকে আমরা কি বলি? লিগ্যান্ড বলি। জাস্ট এইটুকুই জেনে রাখো, তাহলে তোমাদের জন্য যথেষ্ট। তাহলে কি বললাম? সন্নিবেশ সমযোজী বন্ধন, যে রাসায়নিক বন্ধনে একজন ইলেকট্রন, শুধু একজনই ইলেকট্রন দান করবে, আর একজন গ্রহণের মাধ্যমে বন্ধন গঠন করবে এবং সুবিধাটা ভোগ করবে উভয়েই, সেই রাসায়নিক বন্ধনকে আমরা কি বলবো? সন্নিবেশ সমযোজী বন্ধন। এই বন্ধনে যে ইলেকট্রন দান করে, দাতা, তাকে আমরা লিগ্যান্ড বলি। ঠিক আছে? তাহলে যে দান করবে তাকে আমরা দাতা বা লিগ্যান্ড বলি। উচ্চ মাধ্যমিকে আসো, তোমাদেরকে এই জিনিসটা আমি অনেক ডিটেলসে পড়াবো। সন্নিবেশ সমযোজী বন্ধন মানে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন নামে একটা চ্যাপ্টারই আছে। এই চ্যাপ্টারে শুধু বন্ধন নিয়ে অনেক ডিটেলসে কথা বলা হয়, তখন এই জিনিসগুলো আমি তোমাদেরকে শিখাবো। জটিল যৌগের সংকরায়ন বলে একটা পার্ট আছে, তখন এই জিনিসগুলো দরকার লাগে। তোমাদের লেভেলে আসবে না, জাস্ট একটু আইডিয়া রাখো। ঠিক আছে? তো এটা মুছে দিলাম। এরপরে কি বলছিলাম, হাইড্রোজেন বন্ধনটা কি সেটাও তোমাদেরকে আমি একটু বলে দিব। হাইড্রোজেন বন্ধন দেখো, হাইড্রোজেন বন্ধনও এক প্রকার সমযোজী বন্ধন। কি বললাম? হাইড্রোজেন বন্ধনও এক রকমের সমযোজী বন্ধন। আচ্ছা, কথার মধ্যে আসতেছে কি? হাইড্রোজেন বন্ধন কথার মধ্যে আসতেছে
এখান থেকে তোমরা একটা জিনিস আইডিয়া করতে পারতেছো যে এখানে অবশ্যই কি থাকবে, হাইড্রোজেন থাকবে। তাহলে কি এই বন্ধনে অবশ্যই একটা কি থাকবে, হাইড্রোজেন থাকবে। মনে রাখবা এই হাইড্রোজেন যদি নাইট্রোজেন, অক্সিজেন ও ফ্লোরিন এই তিনটার যে কোনোর সাথে যদি হাইড্রোজেনটা যুক্ত হয় তাহলে সেই বন্ধনকে আমরা বলবো হাইড্রোজেন বন্ধন। এখন দেখো উদাহরণ যদি বলি, তোমরা বহুল প্রচলিত রসায়নে H2O যৌগটা সবাই চেনো তাই না? এটাকে কি বলা হয়, পানি বলা হয়, যে পানি সবাই আমরা পান করি। এই পানিতে দেখো কি হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে থাকে একটা ইলেকট্রন তাই না? এখানে আরেকটা ধরো যে হাইড্রোজেন নিলাম, সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। আর অক্সিজেনের কয়টা থাকে, এটা ধর অক্সিজেনের নিউক্লিয়াস, সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে, 6টা থাকে। 1 2 3 4 5 6। তাহলে এর অষ্টক পূরণের জন্য কয়টা প্রয়োজন, 2টা ইলেকট্রন প্রয়োজন। কয়টা, 2টা। এ কি করবে, এর 2টা হাইড্রোজেনের সাথে তার 2টা ইলেকট্রন শেয়ার করবে। কি করবে, শেয়ার করবে। তাহলে দেখো তো এখানে হাইড্রোজেনের সাথে 2টা ইলেকট্রন শেয়ার করার ফলে এখানে কি হয়েছে, হাইড্রোজেনেরও 2টা ইলেকট্রন হয়েছে এবং অক্সিজেন আরও 2টা হলো। এখানেও 2টা ইলেকট্রন শেয়ার করার ফলে হাইড্রোজেনেরও 2টা হয়েছে, অক্সিজেনেরও 2টা হয়েছে। তাহলে এখানেও 2টাই হলো, এখানেও 2টা হলো, এদিকে 4টা আছে। তাহলে 4 দোকানে কত হয়, 8টা। তাহলে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আসলো, মানে কি সে অষ্টক পূরণ করলো এবং হাইড্রোজেনেরও অষ্টক পূরণ হলো। এর ফলে দেখো তো এখানে কি হয়েছে, এখানে একটা সমযোজী বন্ধন তৈরি হয়েছে না এই যৌগগুলোর মধ্যে, এখানে এবং এখানে সমযোজী বন্ধন তৈরি হয়েছে না? অবশ্যই সমযোজী বন্ধন তৈরি হয়েছে। কিন্তু এখানে দেখো তো এই বন্ধনটা কার কার মধ্যে, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে না। যেহেতু অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধনটা হয়েছে, সুতরাং এই বন্ধনকে আমরা সমযোজী বন্ধনের পাশাপাশি হাইড্রোজেন বন্ধনও বলতে পারি। আশা করি কথাটা তোমাদেরকে বুঝাইতে পারছি যে যেই সমযোজী বন্ধনটা হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন অথবা অক্সিজেন অথবা ফ্লোরিন মিলে গঠন করবে সেই সমযোজী বন্ধনকে আমরা হাইড্রোজেন বন্ধনও বলে থাকি। মনে রাখবা যেই যৌগ হাইড্রোজেন বন্ধন দ্বারা গঠিত হয় তাকে আমরা সমযোজী যৌগ বলি, এবং যেই যৌগ আয়নিক বন্ধন দ্বারা গঠিত হয় তাকে আমরা আয়নিক যৌগ বলি। লিখে দেই যদি, সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগকে সমযোজী যৌগ বলে। আরেকটা কি, আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগকে আয়নিক যৌগ বলে। ওকে, এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা যে সমযোজী বন্ধন দ্বারা গঠিত যৌগকে সমযোজী বন্ধন বলে এবং আয়নিক যৌগ দ্বারা গঠিত যৌগকে আয়নিক বন্ধন বলা হয়। আশা করি এই পার্টটুকু তোমাদের সবার ক্লিয়ার। ঠিক আছে, আমি একটু দেখি ডিভাইসে কি রেকর্ড হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো দেখো তাহলে আমাদের মোটামুটি যৌগর যে রাসায়নিক বন্ধন ছিল এর মধ্যে 4টা বন্ধন শেষ। কয়টা শেষ বললাম, 4টা বন্ধন শেষ। এখন আসো সমযোজী যৌগ এবং আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, ধাতব বন্ধন পড়ার আগে আমরা সমযোজী এবং আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যগুলো নিয়ে পড়াশোনা করে আমরা ধাতব যৌগে যাব। দেখো সমযোজী বন্ধন না, এখন হচ্ছে সমযোজী ও আয়নিক যৌগের বৈশিষ্ট্য। সমযোজী এবং আয়নিক যৌগের বৈশিষ্ট্য নিয়ে কিছু কথা বলবো। দেখো সমযোজী এবং আয়নিক যৌগের বৈশিষ্ট্য বেশ কয়েকটা আছে। এর মধ্যে যদি আমি পয়েন্টগুলো লিখে দেই, আমাদের বইয়ে যেটা আলোচনা করা আছে সেটা হচ্ছে গলনাঙ্ক ও
স্ফুটনাঙ্ক। 2 নম্বরে হচ্ছে যে দ্রবণীয়তা বা দ্রাব্যতা। আর 3 নম্বরটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। ঠিক আছে, আমাদের বইয়ে আয়নিক যৌগের 3টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলা আছে। তো দেখো আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থেকে শুরু করব, ধীরে ধীরে বৈশিষ্ট্যগুলো করতে থাকবো। দেখো প্রথমে আমরা কি বললাম, এখানে লিখি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এই বৈশিষ্ট্যটা বলার আগে আমি তোমাদেরকে ছোট্ট করে বলে নিই গলনাঙ্ক জিনিসটা কি, স্ফুটনাঙ্ক জিনিসটা কি। যে তাপমাত্রায়, কি বললাম, যে তাপমাত্রায়, অবশ্যই বায়ুমণ্ডলীয় চাপে হতে হবে, তাহলে কি এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কঠিন বস্তু তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে ওই বস্তুর গলনাঙ্ক বলা হয়। কি বললাম, এটা তোমাদের রসায়নের 2 নম্বর অধ্যায়ে আমি ডিটেইলসে পড়াইছি। এখানে আমি সংজ্ঞাটা লিখে দিতে চাইলাম, বাট লিখে দেবো না। যারা পড়নি তারা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাও, গিয়ে পদার্থের গঠন যে চ্যাপ্টারটা আছে, না পদার্থের গঠন না, পদার্থের অবস্থা, হ্যাঁ পদার্থের অবস্থা 2 নম্বর চ্যাপ্টারের নাম। এই 2 নম্বর চ্যাপ্টারের প্লে লিস্টটা ওপেন করে তোমরা দেখে আসো, ওখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে ডিটেইলসে কথা বলা আছে। কারণ একটা জিনিস বারবার রিপিট করলে জিনিসটা আসলে তোমাদের কাছে মনে হবে যে অযথাই দিচ্ছে এরকম। তবুও বলে দিচ্ছি কি, স্থির চাপে বা এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন বস্তু তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে কি বলা হয়, গলনাঙ্ক বলা হয়। আর স্ফুটনাঙ্ক কি, এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো তরল বস্তু বাষ্পে পরিণত হয় তাকে কি বলা হয়, স্ফুটনাঙ্ক। দেখো আমি যদি একটু পানির উদাহরণ দেই, পানিটা তো 3টা অবস্থায় আছে তাই না, কঠিন, তরল আর হচ্ছে বায়বীয়। যদি বলো কিভাবে, বরফ আছে না, বরফটা কই থেকে হয়, পানি থেকেই হয়। তরল কি, পানি তো একটা তরল পদার্থ, এটা সবাই জানো। আর বায়বীয় অবস্থা কি, বাষ্প, পানি থেকেই তো বাষ্প হয় তাই না, বাষ্পটা হচ্ছে বায়বীয় অবস্থা। তাহলে দেখো এখানে কঠিন তরল থেকে এক বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 অ্যাটমসফেরিক চাপ, তাহলে কি 1 atm চাপে কঠিন তরল মানে কঠিন বরফটা তরল পানিতে পরিণত হওয়ার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কঠিন বরফের তাপমাত্রা যখন 0 ডিগ্রিতে আসে তখন সেটা গলে গলে পানিতে পরিণত হতে থাকে। আবার কঠিন তরলটা যখন বায়বীয়তে আসে ওই 1 atm চাপেই, চাপটা কিন্তু অবশ্যই এক বায়ুমণ্ডলীয় চাপ হতে হবে, আর এক বায়ুমণ্ডলীয় চাপ 1 atm ধরা হয়। তাহলে 1 atm চাপেই তরলটার তাপমাত্রা যখন 100 ডিগ্রি সেলসিয়াস হয় তখন সেটা বাষ্পে পরিণত হয়। তাহলে আমরা পানির গলনাঙ্ক কত বলতে পারি, 0 ডিগ্রি সেলসিয়াস, এবং পানির স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেলসিয়াস। আশা করি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক জিনিসটা তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি না বোঝো, পদার্থের অবস্থা প্লেলিস্টটা কমপ্লিট করো, আশা করি সব তোমরা বুঝতে পারবে। হ্যাঁ দেখো এখন দেখো আমরা সবাই জানি যে বিপরীতধর্মী চার্জ কি করে, চার্জ পরস্পরকে কি করে, আকর্ষণ না বিকর্ষণ, আকর্ষণ করে অবশ্যই তাই না, পরস্পরকে আকর্ষণ করে। আর সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। কি বললাম, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে এবং সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে আয়নিক যৌগ আর সমযোজী যৌগ ছিল না আমাদের, আয়নিক এবং সমযোজী। তাহলে তোমরা বলো তো আয়নিক যৌগে কি কি ছিল, ক্যাটায়ন এবং অ্যানায়ন। কি কি, ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। আর সমযোজী যৌগতে কি কি ছিল, সমযোজী যৌগতে শুধু অধাতব মৌল ছিল না, এবং অধাতব মৌলগুলো কি গঠন করে, অ্যানায়ন গঠন করে। তাহলে সমযোজীতে কি ছিল, অ্যানায়ন এবং অ্যানায়ন ছিল।
অ্যানায়ন প্লাস অ্যানায়ন। তাহলে দেখো তো ক্যাটায়নটা পজিটিভ চার্জ আর অ্যানায়নটা কি ছিল, নেগেটিভ চার্জ ছিল। আর এখানে অ্যানায়নও নেগেটিভ চার্জ, এখানে অ্যানায়নও নেগেটিভ চার্জ। তাহলে দেখো তো কোনটা সমধর্মী চার্জ, এটা নাকি এটা? এটা সমধর্মী চার্জ আর এটা কি ভিন্নধর্মী চার্জ বা বিপরীতধর্মী চার্জ। তাহলে আকর্ষণ বলটা কাদের বেশি হবে? এদের আকর্ষণ বল বেশি এবং এদের আকর্ষণ বল অবশ্যই কম হবে, তাই না? তাই কি না? কারণ বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, আর এরা যেহেতু বিপরীতধর্মী চার্জ তারা কি এটা আকর্ষণ করতেছে, আর সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। কি করে বললাম? বিকর্ষণ করে। এই যে বিকর্ষণ করতেছে মানে কি তাদের আকর্ষণ কম হচ্ছে। দেখো তাহলে তোমরা আমাকে স্বাভাবিকভাবে এই কনসেপ্ট থেকে একটু বলো তো যে গলনাঙ্ক কার বেশি হবে? দড়ির, ধরো যে তোমার কাছে দুইটা দড়ি আছে, দুইটা দড়ি দিয়ে তুমি গিট দিয়ে রাখছো, যে গিটটা বেশি শক্ত করে দেওয়া আছে সেটা খুলতে বেশি শক্তি লাগবে, নাকি যেই গিটটা দুর্বল করে দেওয়া আছে সেই গিটটা খুলতে বেশি শক্তি লাগবে? অবশ্যই কোনটা, যেটা বেশি শক্ত করে দেওয়া আছে সেটা কি লাগবে, সেটা বেশি শক্তির প্রয়োজন হবে আলাদা করতে। তাহলে এখানে যেহেতু আকর্ষণটা বেশি, তার মানে কি এখানে আলাদা করতে শক্তিটা কি লাগবে, বেশি লাগবে। এবং এখানে কি আকর্ষণটা যেহেতু কম, তার মানে কি এখানে কম শক্ত করে দেওয়া আছে, এখানে শক্তিটাও কম লাগবে। বুঝাইতে পারছি কথাটা? এখন আসো, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সমধর্মী চার্জ যেহেতু পরস্পরকে বিকর্ষণ করে, আমি বলতেছি, তাহলে অ্যানায়ন এবং অ্যানায়ন একে অপরের সাথে কিভাবে রাসায়নিক বন্ধনে যুক্ত হয়? কারণ রাসায়নিক বন্ধন এক ধরনের আকর্ষণ বন্ধন, এটা তো আমরা শিখছি, তাই না? হ্যাঁ, দেখো নেগেটিভ চার্জ সমযোজী যৌগের ক্ষেত্রে, যদিও বাস্তব জীবনের এই আকর্ষণ বিকর্ষণের সাথে এটা যুক্ত ওইভাবে নয়, মনে রাখবা অ্যানায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে এক ধরনের দুর্বল আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে। সেই বলটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। কি বললাম? সমযোজী বন্ধনে অধাতব মৌলসমূহ এক ধরনের দুর্বল আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, এই বলকে বলা হয় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। সংজ্ঞাটা আমি পরে লিখে দেব, আপাতত মনে রাখো যে এই যে আয়নিক বন্ধনের যৌগগুলো, এখন রসায়নের ভাষায় বলি, দেখো আয়নিক বন্ধনের যৌগগুলো কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে না? আয়নিক বন্ধনে আমরা পড়ছি যে আয়নিক যৌগে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, আর এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল অনেক শক্তিশালী। ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের চেয়ে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল অনেক শক্তিশালী, বা ইলেকট্রোস্ট্যাটিক বল যেটা পড়ছি আমরা, এই বলটা ভ্যান ডার ওয়ালসের চেয়ে অনেক শক্তিশালী। যেহেতু এখানের বন্ধনটা এই বন্ধনের চেয়ে অনেক শক্তিশালী, তার মানে কি এই বন্ধনকে ভাঙতে শক্তিও বেশি লাগবে, লাগবে কি না? অবশ্যই লাগবে। আর এটা ভাঙতে কি শক্তি কম লাগবে। তাহলে মনে রাখবা আয়নিক যৌগের গলনাঙ্ক, কি বললাম? আয়নিক যৌগের গলনাঙ্ক সমযোজী যৌগের গলনাঙ্কের চেয়ে, আচ্ছা সমযোজী যৌগের গলনাঙ্কই শুধু না, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের চেয়ে অনেক বেশি। এখানেও লেখো আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। ঠিক আছে? তাহলে কি বললাম? আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের চেয়ে অনেক বেশি। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক জিনিসটা কি। এখন আসো, আমরা এর মধ্যে একটা শব্দ পেলাম, সেটা কি? যে সমযোজী যৌগে কি, সমযোজী যৌগে যে অধাতব পরমাণু সমূহ বা অধাতব আয়ন সমূহ এরা পরস্পরের সাথে কি বল দ্বারা যুক্ত থাকে? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা। তাহলে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা কি সেটা একটু আমরা শিখি। দেখো তাহলে এখন আমরা কি শিখবো? দেখো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল খুবই দুর্বল প্রকৃতির একটা বল, আর এটা বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস আবিষ্কার করেছিলেন বলে এর নাম ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলা হয়। তাহলে সংজ্ঞাটা যদি আমি একটু লিখে দেই তাহলে সেটা কি হবে? দেখো সমযোজী
যদি বন্ধনে মৌল বা আয়ন সমূহ যে দুর্বল আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে সেই দুর্বল আকর্ষণ বলকে লেখো। দুর্বল আকর্ষণ বলকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে। আর এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটাকে ভাঙার জন্য কম তাপ শক্তির প্রয়োজন হয়, যার কারণে সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয় এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলকে ভাঙার জন্য অনেক বেশি তাপ শক্তির প্রয়োজন হয়, যার কারণে আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। তো আশা করি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের যেই বৈশিষ্ট্যটা ছিল সেটা তোমাদেরকে বুঝাইতে পারছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সকলে ক্লাসটা বুঝতে পারছো, যারা বুঝতে পারেনি তারা পুনরায় ক্লাসটা দেখো, আশা করি বুঝতে পারবা। আর নোটটা আমাদের গ্রুপে শেয়ার দেবা, ডিসক্রিপশনে গ্রুপ এবং পেজ দুইটারই লিঙ্ক আছে, চেষ্টা করবা পেজে দেওয়ার, কারণ পেজে দিলে বেশি ভালো হয় এবং যার নোট সবচেয়ে ভালো হবে তাকে আমরা পুরস্কৃত করব। পুরস্কারটা এরকমও হইতে পারে, এখনও শিওর না আমরা কি দেব, বাট সিদ্ধান্ত নিচ্ছি যে আমার নিজের হাতে লেখা যে বইটা থাকবে প্র্যাকটিস বুক, যার নোট ভালো হবে তাকে আমরা আমাদের অ্যাকসেপ্ট প্র্যাকটিস বুক গিফট করব। আমাদের প্র্যাকটিস বুকটা হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এসএসসির এই তিনটে নিয়ে প্র্যাকটিস বুক হচ্ছে। তো এই তিনটা প্র্যাকটিস বুক যদি সলভ করো, আশা করি তোমাদের আর কোনো টেস্ট পেপার, মডেল টেস্ট কিছুই সলভ করা লাগবে না, খুব দ্রুতই প্র্যাকটিস বুকটা চলে আসবে, কাজ অলমোস্ট শেষের দিকে। তো যখন আসবে তখন জানতে পারবা। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।